বন্ধুরা, আমরা গতকালকে দেখলাম যে 3 দিনের সফরসূচি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বরাক সফরে এসছেন এবং বরাক সফরে আসার প্রাক্কালে শিলচর শহরের যে জরাকীর্ণ অবস্থা, রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, সেই রাস্তাঘাটের বেহাল অবস্থা একদিন আগে থেকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেই বৃষ্টির মধ্যেও কীভাবে জোড়াতালি দেওয়া যায়। যেমন আমরা দেখেছিলাম যে এই মুখ্যমন্ত্রী আজকে থেকে প্রায় 2 বছর আগে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নগাঁও ট্রাফিক জ্যামের মধ্যে উনি আটকেছিলেন এবং জেলাশাসককে বলেছিলেন যে কই রাজা মহারাজা আ রায় কে। তো ঠিক সেইভাবে আমরা লাগলো যে কোনো রাজাই হয়তো আসছেন। কাছাড় জেলার মানুষের যে রাস্তাঘাটে নরক যন্ত্রণায় ভুগছেন এবং সাধারণ মানুষ কোনো সংগঠন ছাড়াও সাধারণ মানুষ প্রতিবাদের জন্য মাঠে নেমে আসছেন। দিনের পর দিন প্রতিবাদ হচ্ছে, কিন্তু এতদিন ধরে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, বিধায়ক এবং এখানে অভিভাবক মন্ত্রী ওনারা একটাই জোড়াতালি দিয়ে যাচ্ছেন যে বর্ষার সময় রাস্তা কাজ করা সম্ভব না। এবং পূর্ত বিভাগকে আমরা বারবার জেলা কংগ্রেস থেকে আমরা পূর্ত বিভাগকে ঘেরাও করেছি। পূর্ত বিভাগের সাথে আমরা অনেকবার ওনাদের অফিসে গিয়ে জানতে চাই যে শিলচর রাস্তাঘাটে এই দুরবস্থা কিসের জন্য। ওনারা একটাই বলেছেন যে শীতের মরশুমে আগে কাজ করা সম্ভব না। কিন্তু যদি শীতের মরশুমে আগে কাজ করা সম্ভব হয় না, রাজা আসার সাথে সাথে কীভাবে তড়িঘড়ি করে যুদ্ধকালীন তৎপরতা কীভাবে কিছুটা রাস্তাতে ডিপাতালি দেওয়া হচ্ছে। তো আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আসার পর উনি আবার শিলচর শহর তথা বরাক উপত্যকার মানুষকে বিভিন্নভাবে ললিপপ দেখিয়েছেন। উনি বলেছেন এবার যে গতকালকে আমরা দেখলাম যে বর্জালেঙ্গা উনি একটা মডেল কলেজ এখানে শিলান্যাস করতে গিয়েছিলেন। সেই মডেল কলেজটা আবার লোকসভা নির্বাচনের প্রাককালে গুয়াহাটি থেকে ভার্চুয়ালি এটা আবার শিলান্যাস করা হয়েছিল। এখন আবার যেহেতু দলাইতে উপনির্বাচন, তাই কালকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা আজকে পাই যে উনি দলাইয়ের জন্য কল্পতরু হয়ে বিভিন্ন প্রকল্পের উনি ঘোষণা করেছেন এবং মডেল কলেজে শিলান্যাস করেছেন। এবং উনি বলেছেন যে প্রত্যেকটা বিধানসভা এলাকাতে 10,000 নতুন হিতাধিকারীদেরকে অরুণোদয় দেওয়া হবে এবং দলাইয়ের জন্য 15,000 দেওয়া হবে। সেই জায়গাতে জেলা কংগ্রেসে কিছুটা প্রশ্ন যে আজকে আমরা নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনের সময় যখন নির্বাচন ঘোষণা হওয়ার পর কোনো ধরনের কোনো সরকারি প্রকল্প ঘোষণা করা যায় না বা কোনো হিতাধিকারীকে নতুন কোনো প্রকল্প দেওয়া যায় না, ঠিক সেই সময় আমরা দেখেছি বিজেপির কর্মীরা লোকসভা নির্বাচনের সময় প্রত্যেক জায়গায় জায়গায় একদিকে মুখ্যমন্ত্রীর ফটো, একদিকে নরেন্দ্র মোদীর ফটো লাগিয়ে এবং ওনাদের পদ্মফুল সিম্বল দিয়ে ওনারা অরুণোদয়ের ফর্ম গড়ে গড়ে সেই গরিব জনসাধারণকে বোকা বানানোর জন্য ওনারা ফর্ম ডিস্ট্রিবিউশন করেছিলেন এবং সেই ফর্মের বিনিময়ে 100 টাকা করে অনেক জায়গাতে নেওয়া হয়েছিল। সেটা আমরা তখনকার সময় রিটার্নিং অফিসারকে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। পাওয়ার পর 1-2 জায়গাতে গিয়ে বন্ধ করার জন্য উনি পুলিশ নিয়ে গিয়ে বন্ধ করেছিলেন। আজকে এই অরুণোদয় প্রকল্পটা আবারও আমাদের প্রশ্ন হলো, সেই যে ফর্মটা দেওয়া হয়েছিল সেটা কি মানুষকে লোকসভা নির্বাচনে ভোট আদায় করার জন্য, বোকা বানানোর জন্য সেই ফর্ম দেওয়া হয়েছিল? আজকে মুখ্যমন্ত্রী নতুন করে এসে ঘোষণা করে যাচ্ছেন যে প্রত্যেক বিধানসভাতে 10,000 করে নতুন হিতাধিকারীকে দেওয়া হবে, আবার দলাইয়ের জন্য 15,000। তার মানেটা কি? দলাইতে উপনির্বাচন আছে, নতুন করে কিভাবে দলাইবাসীকে আবার কিভাবে নতুন করে উনি বোকা বানানোর জন্য সেখানে 5,000 বেশি দিয়ে দিলেন। উনি যদি মুখ্যমন্ত্রী আর সমগ্র আসামের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, 126টা সমষ্টি যদি উনি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, দলাইতে কেন 15,000 দেওয়া হবে, অন্য সমষ্টিতে কেন 10,000 হিতাধিকারীকে দেওয়া হবে? তারপর আমরা দেখলাম যে উনাকে আপনারা প্রশ্ন করেছিলেন যে শিলচরে উড়ালপুলে কি হলো। উনি বলেছেন যে শিলচরে উড়ালপুলের জন্য অনেক অসুবিধা আছে
এখানে উনি জনসভা করবেন, জনসভা করে জনগণের মতামত নিয়ে উড়ালপুলের জন্য চিন্তাধারা করা হবে। এই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক জায়গায় জায়গায় উনি ক্যাবিনেট মিটিং পাতার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ঠিক সেই হিসাবে কাছাড় জেলাতেও ক্যাবিনেট মিটিং গোটা অনুষ্ঠান করে কোটি কোটি টাকা ব্যয় করে কাছাড় জেলাতেও করা হয়েছিল, ক্যাবিনেট মিটিং করা হয়েছিল আজকে থেকে প্রায় 1 বছর আগে। এবং সেই ক্যাবিনেট মিটিং ওনাদের প্রত্যেক জেলা করা একটাই উদ্দেশ্য ছিল, ওনারা যারা জনগণকে বলেছিলেন যেখানে ক্যাবিনেট মিটিং করবেন সেই জায়গার উন্নয়ন নিয়ে ওনারা বেশি প্রাধান্য পাবে সেই ক্যাবিনেট মিটিংয়ে। এবং শিলচরে যখন কাছাড় জেলাতে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল সেখানে বলা হয়েছিল 2টা উড়ালপুলের জন্য স্যাংশন করা হয়েছিল, সেই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর করা হবে। আজকে 1 বছর পরে এসে মুখ্যমন্ত্রী বলছেন যে জনগণের মতামত নিয়ে জনসভার আয়োজন করে জনসাধারণ যদি চান তাহলে উড়ালপুল করা সম্ভব হবে। তাহলে আমার প্রশ্ন হলো, একই রাজ্যে গুয়াহাটিতে আপনার প্রত্যেক মাসে নতুন একটা উড়ালপুলের প্রকল্প শিলান্যাস করা হয় এবং দেখা যায় 1 বছরের মাথায় সেই উড়ালপুল প্রকল্পর কাজও সম্পূর্ণ হয়ে যায়। সেই জায়গা থেকে জনসভা করে একটা নতুন নতুন করে কি উড়ালপুল বানানো হচ্ছে। বরাকের প্রতি কেন এই ধরনের বৈষম্য? বরাকের ক্ষেত্রে কেন উনি বারবার এসে বরাকবাসীকে কেন বিভিন্নভাবে বোকা বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী কি ভাবছেন যে বরাকের মানুষ কি অশিক্ষিত, বরাকের মানুষ কি কিছু বুঝে না? বরাকে একই সাথে শিলচর এবং ডিব্রুগড়কে পৌরসভা থেকে পৌর নিগমে উন্নীত করা হয়েছিল, কিন্তু ডিব্রুগড়ে পৌরসভা নির্বাচনের সময় শেষ হওয়ার সাথে সাথে আবার পৌরসভা নির্বাচন হয়েছে এবং আজকে থেকে প্রায় 6 মাস আগে সেটাকে পৌর নিগমে উন্নীত করা হয়েছে। শিলচরের ক্ষেত্রে উনি আজকে থেকে 1 বছর আগে এসে মুখ্যমন্ত্রী বললেন যে বিধায়ক চাইলে এখানে নির্বাচন হবে। যে ঐতিহ্যবাহী পৌরসভা 140 বছর পুরনো পৌরসভা, সেই পৌরসভা নির্বাচন, যে পৌরসভাতে পৌরকর মানুষ দিয়ে যাচ্ছেন, কিন্তু পৌরসভা থেকে যে সেবা পাওয়ার যে ইয়েটুকু পাবেন, সার্ভিসটুকু দেওয়া, সেই সার্ভিসটুকু দেওয়া হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী এসে গণতন্ত্রের একটা উচ্চ পদে বসে মুখ্যমন্ত্রী এসে বললেন যে বিধায়ক চান তাহলে নির্বাচন হয়ে যাবে। আজকে 1 বছর পরে আসে আবার যখন আপনার প্রশ্ন করলেন তখন উনি বললেন যে আপনারা জনগণ পিআইএল করুক। জনগণের ট্যাক্স নিতে কি মনে হয় না যে জনগণ পিআইএল করলে এখানে নির্বাচন হবে? দিন তো দিন ট্রেড লাইসেন্সের ফিস বাড়ানো হচ্ছে, জলের ট্যাক্স বাড়ানো হচ্ছে। বর্তমান সরকার এবং বর্তমানে বিধায়কই চান না সেখানে পৌরসভা নির্বাচন হোক। সেই জন্য বারে বারে বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্নভাবে মানুষকে কীভাবে এড়ানো যায় উত্তর, সেইভাবে ওনারা বলে যাচ্ছেন যে পিআইএল জনগণ করবেন। তাহলে জনগণ যদি পিআইএল করে নির্বাচন করাতে হয় তো জনগণের ট্যাক্সটাও সেই নির্বাচনে পড়েই দেবেন, তখন কি মুখ্যমন্ত্রী মহাশয় মানবেন? বর্তমানে একটা হিটলার রাজ সরকার চলছে, যেখানে সাধারণ জনগণের কোনো কথা কান দেওয়া হয় না, কোনো প্রতিবাদকে কানে তোলা হয় না। ইভেন কি বরাক উপত্যকার যারা আজকে বিধায়করা আছেন ওনাদেরও আজকে কোনো মেরুদণ্ডহীন হয়ে পড়েছেন। ওনাদের নিজের স্বার্থের জন্য মন্ত্রী হওয়ার লোভে ওনারা নিজের যে স্থানীয় সমস্যা, বরাক উপত্যকার সমস্যা নিয়ে একবারও মুখ্যমন্ত্রী দরবারে তোলার সাহস নেই ওনাদের। আজকে বরাক উপত্যকার প্রতি যে মুখ্যমন্ত্রীর বিদ্বেষ তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে যে আজকে বরাক উপত্যকার 13টা আসনের মধ্যে 15টা আসন, এখানে 15টা বিধানসভা অঞ্চল থাকা সত্ত্বেও বরাক থেকে আজকে একজন মন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় বলেছিলেন এসে যে বরাক থেকে উনি করিমগঞ্জ থেকে একটা মন্ত্রী দেবেন। যাই হোক, করিমগঞ্জ থেকে দিলেও একটা বরাক উপত্যকায় একজন মন্ত্রী হতো আমরা পেতাম। আজকে টোটাল বরাক উপত্যকার মধ্যে 15 আগস্ট চলে গেলে কিন্তু কোনো মন্ত্রী কাউকে দেওয়া হলো না। মিশন বাবুকে রাজ্যসভার মনোনয়ন দিয়ে আরেকটা বরাক উপত্যকা মানুষকে ললিপপ দেওয়া হয়েছে। এটাও পূর্ণ কার্যকাল উনি পুরা করতে পারবেন না। সর্বানন্দ সানোয়ালের যে 22 মাসের মতো আর সময় রয়েছে, সেই সময়কালের জন্য ওনাকে রাজ্যসভার দিয়ে দেওয়া হয়েছে মনোনয়ন। আজকে উনি বলেছেন যে দোলাইতে উনি আরও বলেছেন যে কি দোলাইতে নরসিংপুরে আরেকটা মডেল কলেজ হবে, 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে। মুখ্যমন্ত্রীকে আমার একটাই প্রশ্ন এবং একটাই অনুরোধ, আপনি যে যে প্রকল্প বরাক উপত্যকা আগের থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো আগে কাজ সম্পূর্ণ করেন এবং সেইগুলো প্রতিশ্রুতি আগে পূর্ণ করেন।